8ই মার্চ 2026 অর্থাৎ গতকাল বুয়েটে এই ঘটনাটি ঘটেছে। ছাত্রলীগ করার অপরাধে নৃশংসভাবে পিটিয়ে থানার সামনে গাছের সাথে বেঁধে চলে যায় ইসলামিক সন্ত্রাসীরা এবং তাদের পেজ থেকে এই অপকর্মকে উল্লাস হিসাবে দেখানো হচ্ছে। ক্যাপশন দেখুন, আল্লাহর গোলাম ছাত্রলীগ দিয়ে সেহেরি করে। দ্য রেড জুলাই নামক পেজ থেকে বলা হচ্ছে, থানায় না নিয়ে গাছের সাথে বেঁধে রাখা বেশি ভালো হয়েছে, তাই তো? আজকে লিগ দিয়ে সেহরি সম্পন্ন হলো, একটা একটা লিগ ধর, ধৈরা ধৈরা জবাই কর, নো কম্প্রোমাইজ উইথ BAL। সাইফুল্লাহ নামের একজন ইসলামিক সন্ত্রাসী লিখেছে, ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি, শাহবাগ থানায় নিয়ে যাচ্ছি, লীগ প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। এই হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের অবস্থা। আপনি ছাত্রলীগ হন, যুবলীগ হন, আওয়ামী লীগ যেই হন না কেন, আপনাকে নৃশংসভাবে পেটানো হবে, পরিবারের সদস্যদের উপর আক্রমণ করা হবে। এই শিক্ষার্থী বুয়েটে ইফতার করতে গিয়েছিলেন, তার বাবা নেই, টিউশনি করে সংসার চালান। ছাত্রলীগের রাজনীতি করতেন, এটাই তার একমাত্র অপরাধ। এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা মুক্তিযোদ্ধার সন্তান সন্ততি হলে পরে এইভাবেই নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। কোনো অপরাধের দরকার নেই, দল কি করেছে তার দায়ভার নেওয়ার দরকার নেই। আওয়ামী লীগ বা কোনো কারণে মুক্তিযুদ্ধের পক্ষের হলে নৃশংসতা নিশ্চিত। তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে মার খাচ্ছেন, সেখানে সেই বাঘা বাঘা নেতারা কোথায়? তারা কয়জন জেলে আছেন? সে পার্সেন্টেজ কত? 1%? 2? যারা পুরো বাংলাদেশে লুটপাট চালালো আওয়ামী লীগের রাজনীতির ব্যানারে, সেই সকল বাঘা বাঘা নেতারা কোথায়? এখন বলবেন না, লুটপাট হয়নি, কোনো চুরিচামারি হয়নি, তর্কের খাতিরে ধরে নিলাম। কিন্তু 2024-এর ইলেকশনে যে কোটি টাকায় এমপি পদ বিক্রি করা হয়েছে, সেই তথ্য এবং প্রমাণ তো আমার কাছেই রয়েছে। সেটা অস্বীকার করবেন? আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক দল, যে দলটি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যেই দলটিতে এমন একজন মহান নেতা আছে যা বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দলের কাছে নেই, ওয়ান অ্যান্ড অনলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার রাজনৈতিক দলের যদি এই অবস্থা হয়, প্রশ্ন তো করতেই হবে। সে সকল চোর বদমাশ নেতারা এখন কিন্তু বিদেশে, শুধু ভারতেই নন, বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছেন। তাদের অনেকেই দেখা যায় বউ বাচ্চা নিয়ে হানিমুন পিরিয়ড পালন করছেন এবং সোশ্যাল মিডিয়ায় সে সকল ছবি ভিডিও দিচ্ছেন। এরকম কয়টা বদমাশের ফেসবুক পোস্ট বা ছবি আমি দেখাবো? যারা রাজনীতি করেন আওয়ামী লীগের, তারা খুব ভালো করে জানেন যে কে কে লুটপাট করেছে, কে সুবিধাবাদী। এখন একজন ত্যাগী কর্তা ব্যক্তি বলবো, আওয়ামী লীগের দোসর বলবো, কি বলবো আমি জানি না। তবে তার একটু দুঃখ কষ্টের ভিডিও দেখি। বলছিলাম সাংবাদিক শাওয়ান মাহমুদের কথা। তিনি দিল্লিতে বেশ লম্বা সময় ধরে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন করে এসেছিলেন। তিনি কি বলছেন শুনুন। গত 18 মাস আসলে আমাদের সাংবাদিকদের জীবনে এক ভয়াবহ অমানিসার অন্ধকার নেমে এসেছে। আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, যারা গণতন্ত্রের পক্ষে কথা বলি, যারা 71 সালে অর্জিত স্বাধীনতার সংগ্রামকে ধারণ করে বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, গণমাধ্যমের জায়গা থেকে যারা আমরা পেশাগত দায়িত্ব নির্বিঘ্নে পালন করতে চেয়েছিলাম, তাদের অনেকেই আজ পরিবার থেকে দূরে আছে। তারা তাদের সন্তানদের দেখতে পাচ্ছে না প্রায় 1.5 বছর। তারা যে কত কষ্টে মানবতার জীবনযাপন করছে, সেই অভিজ্ঞতা যাদের হয়নি তারা বলতে পারবে না। অনেকে চাকরিচ্যুত হয়ে তাদের সন্তানদের পাশে দাঁড়াতে পারছে না। অনেকের সন্তানদের লেখাপড়া বিঘ্নিত হয়েছে। অনেকের সংসার জীবনে অপ্রত্যাশিতভাবে
অভাব দারিদ্র নেমে এসেছে, তাদের পারিবারিক বন্ধন ক্রমাগত ক্ষয়িষ্ণু হওয়ার পথে। মানে এই বিষয়টি স্বাধীনতার ৫৫ বছরে বাংলাদেশের ইতিহাসে গণমাধ্যমের উপরে এ ধরনের কোন নিপীড়ন, নির্যাতন, অবিচার, দুঃশাসন, অন্যায়ভাবে সাংবাদিকদের তাদের মত প্রকাশের স্বাধীনতাকে হত্যা করা, তাদের বসার জায়গাটিকে পর্যন্ত প্রেস ক্লাব, ইউনিয়ন অফিস, কার্যালয়ে তালাবদ্ধ রেখে তাদেরকে এই সমাজে প্রায় একাকিত্ব করে দেওয়ার মতো একটি ভয়ঙ্কর পরিস্থিতি 18 মাসে আমরা লক্ষ্য করেছিলাম। সেই দুঃশাসনের ভয়ঙ্কর নির্যাতন, নিপীড়ন থেকে আমরা ফিরে আসতে চাই। আমরা বর্তমান সরকারের কাছে গণমাধ্যমের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যম কর্মীদের জীবনের নিশ্চয়তা ফিরে পেতে চাই। আমরা চাকরিচ্যুত সকল সাংবাদিকদের কর্মসংস্থানের নিশ্চয়তা চাই। যারা বিনা কারণে মিথ্যা মামলার শিকার হয়ে নানানভাবে জীবন সংগ্রামে এই দুঃসহ যন্ত্রণা নিয়ে টিকে আছেন, তাদের স্বাভাবিক জীবনের নিশ্চয়তা এই সরকারের কাছে আমরা ফিরে পেতে চাই। এবং আমরা কারা নির্যাতিত সাংবাদিক, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, আমাদের সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ, ফারজানা রূপা, আমাদের সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর সহ সারা দেশে প্রায় অর্ধশত সাংবাদিক 16 নভেম্বর 2020 সাল থেকে 14 আগস্ট 2024 সাল পর্যন্ত তিনি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার ছিলেন। 2 বছর হয়ে যাচ্ছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তিনি এখন এসে স্ক্রিনে কান্নাকাটি করছেন। এটাও একটা স্বার্থপরতা। তিনি তো এই নিউ ইয়র্ক সিটিতে গত 2 বছর ধরে কোথায় ছিলেন এতদিন? একে ওকে ফোন করে আমার একটা ইন্টারভিউ নেও, তারপরে কান্নাকাটি, আহারে কুমিরের কান্না। এই এক কান্নায় কিন্তু শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল। মেট্রো রেল ভাঙচুর, বিটিভি ভবন বা অন্যান্য স্থাপনা নিয়ে শেখ হাসিনা যে দুঃখ প্রকাশ করেছিলেন সেটি নিয়ে কিন্তু জুলাই আন্দোলনকারী বা এদের তো জুলাই জঙ্গি বলা যায়, তারা কি বলেছিল? নাটক কম করো প্রিয়। শেখ হাসিনা এই কান্নাকাটি কেন করেছিলেন তা আমরা এখন বুঝতে পারি। তিনি নির্মাণ করেছিলেন, ধ্বংসে তার কষ্ট হয়েছে। কিন্তু শাবান মাহমুদরা কেন কাঁদে তা কিন্তু আমরা জানি। এতদিন কোথায় ছিলাম আমা? আওয়ামী লীগের রাজনৈতিক পট কিছুটা পরিবর্তন হচ্ছে দেখে কেঁদে বোঝাচ্ছে, প্রেজেন্ট স্যার আছি। শাবান মাহমুদ দিল্লিতে কি করেছিলেন? আওয়ামী লীগের সরকারের যে পতন, বা দিল্লি যেভাবে আওয়ামী লীগের উপরে শেষের দিকে পতনের আগে আগে অখুশি ছিল, তার কারণ কি ছিল? চায় নাকি বিভিন্ন প্রকল্প দিয়ে দেওয়া? বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে দিল্লিকে আপনারা কি বুঝিয়েছেন? কোন দায়িত্ব আপনারা পালন করেছিলেন? করেননি তো। আমি আপনার নারীর খবর জানি। মাগিবাজি আর মদ ছাড়া আর কি করেছেন দিল্লিতে বসে? হ্যাঁ, ভারতীয়রা বা অন্যান্য দেশের নাগরিকরা যখন বাংলাদেশের ভিসা অ্যাপ্লাই করে, বাংলাদেশ হাইকমিশন দিল্লি, ডেপুটি হাইকমিশন কলকাতা, কোথায় আপনারা ঘুষ ছাড়া ভিসা দিয়েছেন? মানুষকে হয়রানি করেছেন, আমি নিজে সাক্ষী। ওখানে এম্বাসির সামনে, আমার বাংলাদেশের এম্বাসির সামনে যখন দেখতাম দালাল ঘোরাঘুরি করে, তাদেরকে আমি জিজ্ঞেস করেছি যে কেন, মানে দালাল ছাড়া তাড়াতাড়ি হবে না? তো ওরা বলেছে, হাম ক্যা করে, আপ সাহবকে যাকে বাতাইয়ে, हम तो उनका ही आदमी है, हम दलाल है, हम किसी को भी सार्व करेंगे। শাবান মাহমুদ, আপনাকে একটা ছোট্ট ঘটনা মনে করাই। দেখুন তো এই পোস্টারটা চেনেন কিনা? মাই আর্ট অ্যান্ড কালচার প্রেজেন্টস আ মিউজিক্যাল ইভিনিং, অর্থাৎ
একটি সঙ্গীতের সন্ধ্যা বিশেষ পরিবেশনায় প্রখ্যাত গজল শিল্পী শ্রীমতী প্রভাতী মুখোপাধ্যায়, সঙ্গে থাকবেন প্রতিভাবান শিল্পী তানয়া ভাদুরী। এবং এই ইভেন্টের ডেট দেখতে পাচ্ছেন তো, ওই ইভেন্টে আমিও ছিলাম। ইনভাইট করা হয়েছিল বাংলাদেশের প্রেস মিনিস্টার হিসেবে শাবান মাহমুদকে, আমাদের বাংলাদেশের সবার কাছেই পরিচিত তসলিমা নাসরিনকে। এই শাবান মাহমুদ ওই দিন যা করেছিল তা আমার আজীবন মনে থাকবে। মঞ্চে ওঠেনি শাবান মাহমুদ, কারণ সেখানে তসলিমা নাসরিন রয়েছেন। তার এক দালাল, নাম বলছি না, বাংলাদেশি হিন্দু নামের, তাকে পাঠিয়েছে। সে মাইক অন ছিল, খেয়াল করেনি। উপস্থাপককে গিয়ে বললেন যে যেহেতু এখানে তসলিমা নাসরিন আছেন সেহেতু শাবান মাহমুদ এই মঞ্চে উঠবেন না। তারপরে আয়োজকরা বেশ বিস্মিত হলো, যেখানে তসলিমা নাসরিনকে আমরা এত রেসপেক্ট করি, সেখানে স্বয়ং বাংলাদেশের একজন প্রতিনিধি, প্রেস মিনিস্টার, তিনি মঞ্চে উঠবেন না তসলিমা নাসরিন থাকার কারণে। এটা তাদেরকে বেশ বিস্মিত করেছিল, তারা বিব্রত হয়েছিলেন। এবং শাবান মাহমুদ জানতো না যে মাইক্রোফোনে এটা শোনা যাবে। পুরো হলের সবাই শুনেছিলেন, আমিও শুনেছি। আমি কিছু ছবি পরবর্তীতে পেয়েছি, আমার কিছু বন্ধুরা ছবি তুলেছিলেন, দেখতেই পাচ্ছেন ওই শাবান মাহমুদ বসে আছে, আমি তসলিমা নাসরিনের পাশে বসেছিলাম। তসলিমা নাসরিন চোর না ডাকাত? হ্যাঁ, ফিউজিটিভ। কত কোটি টাকা বাংলাদেশ থেকে আত্মসাৎ করে পালিয়েছেন, কাকে খুন করেছেন? শাবান মাহমুদ কেন তসলিমা নাসরিনের সাথে একই মঞ্চে উঠতে লজ্জা? কেনই বা? ওই ঘটনায় যেহেতু সবাই জেনে গেছে, মাইক্রোফোনে শোনা গেছে আপনার মনে মস্তিষ্কে কি রয়েছে, তাই সেটাকে ঢাকার জন্য, অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা হিসেবে আপনি তসলিমা নাসরিনের ভূয়সী প্রশংসা করেছিলেন না? ওই ফুটেজও আমার কাছে আছে। কিন্তু আপনার মতো একটা বদমাশ, একটা 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 বর্বর লোক, সাংবাদিক, কিসের পড়াশোনা করেছেন? আপনার সেই তেল মারা বক্তব্য আমি এখানে শোনালাম না। শাবান মাহমুদ, আপনার নারীর খবর জানি, বললাম না? কোথায় কি করেছেন এগুলো প্রকাশ করলে না ল্যাংটা সুলেমানের মতো অবস্থা হয়ে যাবে। আমি আপনার মতো অমানুষ না। আপনারা কেন তসলিমা নাসরিনের সাথে একই মঞ্চে উঠবেন? আপনারা তো জামাতিদের চুম্মা দেবেন, চেটে দেবেন, আরো অনেক কিছু করবেন, তার বলছি না। অন্ততপক্ষে দায়িত্বটা পালন করতেন। সরকার যে দায়িত্বে আপনাকে ওখানে পাঠিয়েছিল মাগিবাজি আর মদ নিয়ে। শাবান মাহমুদ, মনে আছে ওই দিনের কথা? আমি ওই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আপনি একদিন কাঁদবেন, পালাবেন, লুকিয়ে থাকবেন চোরের মতো। আপনি তো চোর। বাংলাদেশ হাইকমিশনের কোন লোকটা সৎ? মানুষের কাছ থেকে পয়সা নিয়ে ভিসা দেন, দেশ এইভাবে বিক্রি করেন। তসলিমা নাসরিনের মতো একজন রত্ন, তাকে যদিও আপনি খুবই প্রশংসা করেছেন, বাংলাদেশের গর্ব তসলিমা নাসরিন, জঙ্গিবাদ মৌলবাদ নিয়ে অনেক কথা বলেছেন, লজ্জা করে না শাবান মাহমুদ? তসলিমা নাসরিনের পায়ের যোগ্যতা, আপনি তো এখন তসলিমা নাসরিনের বাড়ির দারোয়ানের যোগ্যতা আপনার নেই। আপনি অ্যাপ্লাই করে দেখেন দারোয়ান হতে পারবেন কিনা। হ্যাঁ, নিউ ইয়র্কে বসে মৌজমাস্তি করছেন, কারণ আপনাদের অবৈধ অনেক টাকা আছে, দুর্নীতি করেছেন, কিন্তু ওই মুখ দেখানোর যোগ্যতা নেই। লজ্জা করে না? কান্নাকাটি করেন? আপনি ভেবেছিলেন যে আচ্ছা আমি যা কিছু অন্যায় অপরাধ করছি কেউ জানে না? আমরা হুমায়ুন আজাদের প্রজন্ম, অভিজিৎ রায়, তসলিমা নাসরিনের উত্তরসূরি। কি মনে করেছেন আমৃত্যু শাবান মাহমুদ আপনার অপরাধের খেসারত দিয়ে যাবেন? কার সাথে, কাদের সাথে অন্যায় করেন? যাদেরকে শ্রদ্ধা করার কথা শ্রদ্ধা করেন না, অন্ততপক্ষে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা তাদেরকে দেননি। কোলে তুলে নিয়েছিলেন জামাত শিবির রাজাকারদের, কিভাবে ছোবল মেরেছে খুব ভালো করে টের পাচ্ছেন। তসলিমা নাসরিনকে যে পরিমাণে সম্মান শ্রদ্ধা ভারতীয়রা করে, তার শিখে করেও আপনাকে করে না। আপনি কে, কোথাকার কোন হরিদাস পাল? কিন্তু ওই মঞ্চে আপনি যে কাজটা করেছিলেন, আপনারা যে কত বড় অমানুষ সেদিন আমি টের পেয়েছি। বিস্মিত হয়েছি, হতভম্ব হয়েছি যে এটা আমার বাংলাদেশের প্রতিনিধি। আমি যদি খারাপ লোক হতাম আপনাকে ল্যাংটা সুলেমান করে দিতাম। আপনারা মনে করেন যে আচ্ছা খুব ডালে ডালে হাঁটেন, আপনাদের কোনো কিছু কারোর কাছে নেই, কেউ কোনো কিছু জানে না কি করেছেন। অপরাধ করলে সেগুলোর পদচিহ্ন থাকবে শাবান মাহমুদ, যতই নাটক করেন না কেন। আপনারা
নৃশংসভাবে মার খাবেন যদি বাংলাদেশে যান, আর যদি তৃণমূল আওয়ামী লীগের লোকজনের সামনে পড়েন তাহলে আপনাদের কি হবে সেটা আপনারা ভাবতেই পারছেন না। জামাত শিবির বরং আপনাদেরকে একটু কম আদর করবে। আমি আওয়ামী লীগের বন্ধুদের একটু মনে করাই, সাথে যারা আওয়ামী লীগের শাসন সম্পর্কে খুব বেশি সচেতন নন তাদেরকে একটা জিনিস দেখাই। দেখুন, এই ল্যাংটা সুলেমান তথা পিনাকি ভট্টাচার্যকে নিয়ে আপনারা খুব চিন্তিত নন? চিন্তিত তো? এই পিনাকি ভট্টাচার্য তৈরি করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশে তাকে নানানভাবে পুরস্কৃত করেছে। এমনকি সামনে আওয়ামী বিরোধীদের বিরোধিতা, তারপরে সে বর্ডার ক্রস করে যায় ভারতে, গিয়ে মাত্র এক সপ্তাহ বা 1.5 সপ্তাহের ব্যবধানে ভারতীয় পাসপোর্ট বানিয়ে সে থাইল্যান্ড যায়, থাইল্যান্ড থেকে ফ্রান্স যায়। এই ঘটনা আপনারা অনেকেই জানেন। তো কলকাতায় তাকে কে সাহায্য করেছে? বিবিসি বাংলার সাবেক সাংবাদিক সুবীর ভৌমিক, শাবান মাহমুদের মতোই আর এক। সুবীর ভৌমিক এই পিনাকি ভট্টাচার্যকে ভারতের পাসপোর্ট বানিয়ে দেয়। রয়ের সাহায্য নিয়ে সে ভারত থেকে ফ্লাই করে থাইল্যান্ড যেতে পারে। বর্তমানে তার অবস্থান খুব ভালো করে জানেন। এখন সে রয়ের এজেন্ট কিনা তা আমি জানি না, তবে বাংলাদেশ ডেপুটি হাই কমিশন কলকাতার কিছু কীর্তি আপনাদের সামনে তুলে ধরি। যারা আওয়ামী লীগের মধ্যে একটু পড়াশোনা করেন, এই নিউজ দুটো একটু পড়বেন। নর্থ ইস্ট নাও, এটি রয়ের পোর্টাল হিসেবে আমি শুনেছি, এবং এই পোর্টাল থেকে আমাকে নিয়ে দুটো নিউজ লেখেন সুবীর ভৌমিক। আমি একটু স্পষ্ট করে, সুবীর ভৌমিকের সাথে আমার খারাপ সম্পর্ক নয়, আমার তার সাথে যোগাযোগ ছিল যতদিন আমি ভারতে ছিলাম। টুকটাক আমি শেষের দিকে এক্সিট পারমিট চেয়ে তার কাছে সাহায্যও চেয়েছিলাম। আমি ভারতে কারো দালালি করে নেই, কোনো এজেন্সি, কোনো ব্যক্তি, কোনো পক্ষ। একটু মনে করাই, নর্থ ইস্ট নাও আমাকে নিয়ে কি শিরোনাম করেছে? ব্লগার আসাদ নূর, আ ফ্লাই ইন বনেট ফর ঢাকা দিল্লি। আরেকটি শিরোনাম হচ্ছে আসাদ নূরস ইন্ডিয়ান প্রেজেন্স আফটার ঢাকা। এই দুটো আর্টিকেলে লিখেছে সুবীর ভৌমিক, এবং সেখানে সে কোট করেছে তৎকালীন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে, কোট করেছে কলকাতার ডেপুটি হাই কমিশনের নাম প্রকাশ না করা কর্মকর্তাকে। তারা বলছে আমি পাকিস্তানের আইএসআই এর এজেন্ট। এর কারণ কি ছিল? ট্যাগিং। হাসান মাহমুদের যে অপরাধ আপনারা জানেন, রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ভিক্ষু শরণাঙ্কর থেরোকে উচ্ছেদ করা, তার বিহার দখল করা। যে হাসান মাহমুদ বৌদ্ধ বিহারে থেকে পড়াশোনা করেছিল, এই সেই নিমক হারাম হাসান মাহমুদ, তার মুখোশ আমি উন্মোচন করায় বাংলাদেশে অবস্থান করা আমার পরিবারের 8 সদস্যকে ধরে নিয়ে গিয়ে 48 ঘন্টা আটকে রাখে, যেটি ইউনাইটেড নেশনসের OHCHR তদন্ত করে সত্যতা প্রমাণ পেয়ে তাদের ওয়েবসাইটে এখনও এই রিপোর্টটি পাবলিশড। আপনারা পড়ে দেখতে পারেন, 12 পৃষ্ঠার একটি রিপোর্ট। সম্ভবত আমি প্রথম কোনো বাংলাদেশি যাকে নিয়ে OHCHR এই রিপোর্টটি করেছে, এবং শরণাঙ্কর থেরোকে নিয়েও তারা রিপোর্ট পাবলিশ করেছে। তো হাসান মাহমুদ এই কাজটি করার পরে যখন দেখলো বাবা মাকে ধরে নিয়ে নানানভাবে হুমকি ধমকি দিয়েও আমাকে থামাতে পারছে না, কলকাতায় এই আমার বিরুদ্ধে লেলিয়ে দিল। আমাকে যেন ধরে শাহেদ, ওই রিজেন্টের শাহেদের মতো, বা বর্তমানে যেটা দেখছেন হাদির হত্যাকারীকে বনগাঁতে অ্যারেস্ট করা হয়েছে, এগুলো আই ওয়াশ। কীভাবে হয় এই কাজগুলো, এই আর কেউ না জানুক, শাবান মাহমুদের মতো বদমাইশরা জানে হাউ এজেন্সিস ওয়ার্কস। তো এই ঘটনার পরে, অর্থাৎ এ ধরনের ফেব্রিকেটেড পোর্টালে আমার বিরুদ্ধে লেখা, আমি খুব অবাক হয়েছিলাম। সেখানে সুখরঞ্জন দাশগুপ্ত তিনি আমার বিরুদ্ধে লিখেছেন যে বিজেপি আসাদ নূরকে নব্য তসলিমা নাসরিন মনে করে। চিনছেন তো সুখরঞ্জন দাশগুপ্ত, সেই বই মিডনাইট ম্যাসাকার। অবাক হয়ে গেলাম যে আমি ভারতে 6 মাস জেল খেটেছি অবৈধ অনুপ্রবেশের অপরাধে। এক্সিট পারমিটের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, অর্থাৎ প্রেসিডেন্ট থেকে শুরু করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মিনিস্ট্রি অফ হোম, কোথাও আমি এক্সিট পারমিট পাই নাই। কারোর দালালি করলে, কোনো এজেন্সির হলে, তাহলে তো ভাই আমার জেল খাটা লাগে না। যাই হোক, এই হাসান মাহমুদ গ্যাং সুবীর ভৌমিককে লেলিয়ে দিয়েও, আমি সুবীর ভৌমিকের উপরে শ্রদ্ধা রেখেই বলছি তিনি একজন দালাল। তো এই পোর্টালে এই ধরনের গার্বেজ লেখার পরে, মানে আমি আইএসআই এর একটা এজেন্ট কলকাতায় অবস্থান করছি, ভারতের গোয়েন্দারা কি ঘাস খায়? তো যাই হোক, ওদেরকে ম্যানিপুলেট করতে হয়তো পারিনি। তারপরে মাফিয়া লেলিয়ে দিল আমার বিরুদ্ধে। আমি লেলিয়ে দেওয়া শব্দটি তুলে নিচ্ছি। যেই ব্যক্তিকে অ্যাপয়েন্ট করেছিল তার নাম গৌর গোপাল সাহা। যারা
সিনিয়র রাজনীতিবিদ আছেন বাংলাদেশের আওয়ামী লীগের, তারা খুব ভালো করে জানেন গৌর গোপাল সাহা কে। বর্তমানে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তিনি গৌর গোপাল সাহার শেল্টারে ছিলেন কিনা সেটি তাকেই জিজ্ঞেস করবেন। তিনি, আমি নিজে দেখেছি, তিনি আমার সাথে তো কথা বলেছেনই, গৌর গোপাল সাহার অধিকার না যায়। গৌর গোপাল সাহা আমাকে ধরে নিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেবেন এই দায়িত্ব পেলেন এবং তিনি যথাযথ কাজ শুরু করে দিলেন। তদন্ত করতে গিয়ে দেখলেন যে আমি নিরীহ মানুষ, আমার বিরুদ্ধে যা বলা হচ্ছে তা আমি নই। এবং খেয়াল রাখবেন, যারা মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের লোক তারা সিভিলিয়ানদের সাথে পাঙ্গা নেয় না। এরা মনে করে সিভিলিয়ানদের অত্যাচার করাটা তাদের ব্যক্তিত্বের সাথে যায় না। গৌরগোপাল সাহা আমার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন সাউথ সিটি শপিং মলে। আমি তাকে চিনতাম না এর আগে। নারায়ণগঞ্জে শামীম ওসমানের একটা কল রেকর্ডিংয়ে শুনেছিলাম গৌরদার কাছে যাও, তো কে গৌরদা কে কি আমি তো, যেহেতু তিনি আমার এক বন্ধুর কাছে রিচ আউট করেছেন যে আমি যেন তার সাথে দেখা করি, এবং যেহেতু ওই বন্ধুকে খুঁজে বের করেছেন, আমি বুঝেছি যে এই লোক কেউ একজন, নাহলে আমার অ্যাড্রেস কীভাবে জানবেন। আমি গেলাম, দেখা করলাম, কফি খেলাম। তিনি আমাকে সুন্দর করে বললেন, আসাদ আপনার ব্যাপারে মিস ইনফরমেশন ছিল, আমি আপনার ব্যাপারে খোঁজ নিয়ে দেখতে পেয়েছি যে আপনি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলেন এবং এখানে কোনো এজেন্সি আপনার ব্যাপারে কোনো পজিটিভ ইয়ে দেয়নি, মানে কারোর সাথে আপনি কানেক্টেড না। সো এরকম একটা মানুষকে ধরে নিয়ে পাঠিয়ে দেবে, এটা আমার খারাপ লাগলো। তো আমি গৌরগোপাল সাহা, কলকাতায় বেঁচে থাকা অবস্থায় আপনাকে কেউ এখান থেকে নিয়ে যেতে পারবে না। আমি সেই দিন বেঁচে গেছিলাম আমার সততার কারণে, কারণ দালাল কোনো কাউকে সার্ভ না করার যে পুরস্কার সেটি হিসাবে। আমি গৌরগোপাল সাহার বাড়িতে গিয়ে নেমন্তন্ন খেয়েছি। গৌরগোপাল সাহা বেঁচে নেই, তিনি প্রয়াত হয়েছেন, তার প্রতি শ্রদ্ধা, কোভিডে তিনি মারা গেছেন। তার সন্তানকে জিজ্ঞেস করতে পারেন আমাকে চেনেন কিনা। তো কতটা বিশ্বাস করলে একটা মানুষকে তার বাড়ি নিয়ে যায়। আমি তার কাছে কৃতজ্ঞ, যাকে অ্যাপয়েন্ট করা হয়েছিল আমাকে বাংলাদেশে ধরে নিয়ে পাঠিয়ে দেওয়ার জন্য, তিনি আমার জীবন বাঁচিয়েছিলেন। তো বাংলাদেশ হাই কমিশন কীভাবে ফাংশন করে এটা তো বলার অপেক্ষা রাখে না, এই দুটো আর্টিকেল পড়লেই আপনারা বুঝতে পারবেন। শাবান মাহমুদ, ওইখানে যে মুফাক্করুল ইকবাল ছিল, আপনার যেরকম নারীভুরির খবর জানি, মুফাক্করুলের জানি, কারণ আপনারা অপরাধ করার সময় খেয়াল করেন না যে কি হচ্ছে কি হবে, বেপরোয়া, ওভার কনফিডেন্ট। দলটাকে ডুবিয়েছেন, আওয়ামী লীগকে, এখন আবার এসে কান্নাকাটি করছেন, লজ্জা করে না আপনাদের? হাসান মাহমুদ পরে কি করলো? আমাকে গোয়েন্দা লেলিয়ে দিয়ে পারলো না, দালাল সাংবাদিক লেলিয়ে পারলো না, মাফিয়া লেলিয়ে পারলো না। এই কাজটি হাসান মাহমুদ একা করেনি, সেখানে তার সহযোগী ছিল বিপ্লব বড়ুয়া। বড়ুয়া হয়ে কিভাবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের স্বার্থ রক্ষা না করে বরং বড়ুয়াদের বিক্রি করেছে তার প্রমাণ যারা রামুর ঘটনা জানেন তারা জানবেন শরণাঙ্কর থেরোর সাথে কি করেছিল এই বিপ্লব। এখন আমেরিকাতে পালিয়ে আছে বিপ্লব, কলিজা ছিঁড়ে বের করে ফেলতে পারি চাইলে, তোমাদের পরে ধরবো, সময় আছে। যে অপরাধগুলো করেছে প্রত্যেকটা শাস্তি তোমরা পাবে। এখন ক্ষমতায় নেই বলে মানে সাময়িক, এখন অনেক সময় আছে, দেখে যাও। আমরা রাজাকার সাইদিকে যেভাবে বাকি জীবন কাটাতে দেখেছি ওটা খুবই ইন্টারেস্টিং, যেটা গোলাম আজম ফিল করেনি, ও তো মরে গেছে। সে রাজাকার তাদের থেকে শুরু করে, যাই হোক, হাসান মাহমুদ তার এক আস্থাভাজনকে আমার কাছে পাঠালো, যে ডেপুটি হাইকমিশন অব কলকাতা, বাংলাদেশ হাইকমিশনের, তার পোস্টিং ছিল শিক্ষা ও ক্রীড়া, রিয়াজুল ইসলাম। সহজ করে বলি, মার্টিনেজ যখন বাংলাদেশ গেলেন, আর্জেন্টিনার সেই কিংবদন্তি ফুটবলার, সেই গোলকিপারকে কিন্তু এই রিয়াজুল ইসলাম বাংলাদেশে নিয়ে গেছিল। শেখ হাসিনার সাথে ছবি দেখতে পাচ্ছেন। 5ই আগস্ট পরবর্তী এই রিয়াজুল, আমি তাকে দোষ দেবো না, সে তখন হাসান মাহমুদের দালালি করতে আমার সাথে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছে, যোগাযোগ করেছে, কোথাও কোনোভাবে আমার নাম্বার পেয়েছে, তার ডেরায় আমাকে যেতে বলেছিল। আমি বলেছি নো, পাবলিক প্লেসে দেখা করেন। সাউথ সিটিতে তার সাথে দেখা করেছি, 3 দিন সম্ভবত তিনি আমার সাথে দেখা করেছিলেন। শেষ দিন তিনি আমাকে বলেছিলেন, হাসান মাহমুদ কলকাতায় আছেন অমুক হোটেলে, আপনি তার সাথে দেখা করবেন কিনা। সোজা সবটা বললাম, আপনার উদ্দেশ্য কি? আপনাকে হাসান মাহমুদ পাঠিয়েছে এক প্রকার, এ সম্ভবত তার ব্যাকগ্রাউন্ড ডিজিএফআই, তো সে তার ল্যাঙ্গুয়েজে বলেছে। আমি তাকে উত্তর দিয়েছিলাম, যারা মা বোনদের উপরে আক্রমণ করে, মা বোনদের গায়ে হাত দেয়, তাদের সাথে কখনো কোনো ধরনের আলোচনা, তাদের সামনে আমি বসার রুচি নেই। হাসান মাহমুদ কি করতো? কিছু টাকা অফার করতো, স্বার্থ কিছু একটা। হাসান মাহমুদ আমৃত্যু
আপনার শাস্তি আমি নিশ্চিত করব। আপনি যদি এর মধ্যে মরে যান, আপনার এই হারাম টাকা যাদের খাইয়েছেন তাদের কলিজা ছেড়ে বের করে ফেলবো। কলিজা ছেড়া বলতে প্রতীকী অর্থে বললাম, দেখে নিয়েন। আমি যদি মরেও যাই, যে পরিমাণ এভিডেন্স আমি কালেক্ট করেছি, ধ্বংস হয়ে যাবেন। তো হাসান মাহমুদের সেই প্রস্তাব, এই রিয়াজুল কিন্তু এখন ইউনুসের এবং বর্তমানে মানে যারা আমলা বা এই ধরনের এজেন্সি, তাদের কাজই হচ্ছে যে ক্ষমতায় তাকে সার্ভ করবে। তো রিয়াজুল থেকে শুরু করে অনেককেই পাঠিয়েছিল হাসান মাহমুদ, যেন আমি ওই জেনেভায় সে লবিস্ট নিয়োগ করে পারিনি, তো তার তো বিশাল ক্ষতি হয়ে গেছে। এবং এই স্টেটমেন্ট ইউনাইটেড নেশনসের, এইটা যে আওয়ামী লীগ সরকারের উপরে কত বড় আঘাত ছিল, সেটি যারা ডিপ্লোম্যাট রয়েছেন আওয়ামীপন্থী, তারা একটু খোঁজ নিলে বুঝতে পারবেন। রিপোর্টটা এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে এবং নর্থ ইস্ট নাওয়ের দুটো আর্টিকেল দেওয়া রয়েছে, আপনারা পড়ে দেখবেন। আওয়ামী লীগকে আন্তর্জাতিকভাবে সন্ত্রাসী সংগঠন, মানুষকে গুম খুন করা, যাদেরকে বিরোধী মনে করে তাদেরকে না পেলে তাদের পরিবারের সদস্যদেরকে গুম করে নিয়ে যায়, এই সকল বিষয়ে বিস্তারিতভাবে লেখা রয়েছে। হ্যাঁ, তখন যেহেতু বাঘের মুখে আমার পরিবার ছিল, তাদের নাম আমি উল্লেখ না করার অনুরোধ করি ইউনাইটেড নেশনস। তখন বলে, তাহলে যার বিরুদ্ধে আপনার অভিযোগ, যার বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ পেয়েছি, তার নামটাও কালো রং করা থাকবে। তার নাম যে আসলে হাসান মাহমুদ, সেটি আপনারা নিশ্চিত হলে শরণাঙ্কর থেরোর আর্টিকেলটি পড়তে পারেন, রিপোর্টটি পড়তে পারেন OSCHR এর, সেখানে তার নাম সহ, হাসান মাহমুদের নাম সহ আছে। তো বন্ধুগণ, শাবান মাহমুদের এই কান্না থেকে এত কিছু বললাম, এর একটা অন্যতম উদ্দেশ্য রয়েছে। যারা কথায় কথায় একে লালবদর, একে শেখ হাসিনার বিরুদ্ধে কেন গেল, শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়ার জন্য শেখ হাসিনার বিশ্বস্তরাই যথেষ্ট। আপনারা কি প্রেসিডেন্ট চুপ্পুকে দেখে সেটি প্রমাণ পান না? আপনারা কি আব্দুল হামিদ, তার জামাতি কানেকশন বা তার সন্তান জামাত, মানে এগুলো তো আর বলার অপেক্ষা রাখে না। ওয়াকারকে নিয়োগ কে দিয়েছিল? শেখ হাসিনা কেন নিয়োগ দিয়েছিলেন? ওবায়দুল কাদের সহ অন্যান্য যারা আওয়ামী লীগটাকে এবং মুক্তিযুদ্ধ বাংলাদেশটাকে ছিঁড়ে খেয়েছে। ঘরের শত্রু বিভীষণ একটা কথা আছে না? আওয়ামী লীগের পতন এই শাবান মাহমুদদের মতো, মানে এই ধরনের অসভ্য বর্বরগুলোকে একের পর এক পদোন্নতি দেওয়া। নাইম নিজামের স্ত্রী কোন যোগ্যতায় এই পদ পেলেন, এমপি হলেন? নাইম নিজামরা কি করেছিল? নাইমুল ইসলাম খান, স্বঘোষিত করা রাজাকারের বাচ্চা, সে এখন কোথায়? গত 2 বছরে তার চেহারা দেখেছেন? কোন দেশে আছেন? কার নিরাপত্তায়? বুঝতে পারেন না, বুঝতে পারবেনও না। হাদিকে হত্যা করে জামায়াত যে নীল নকশা করেছিল, সেটা বাস্তবায়ন হয়নি বলে আওয়ামী লীগ গণহত্যা থেকে বেঁচে গেছে। হাসনাত সার্জিস সহ জুলাই জঙ্গিরা যেভাবে গোপালগঞ্জে গিয়ে বঙ্গবন্ধুর সমাধিস্থল ধ্বংসের চেষ্টা করেছিল, গোপালগঞ্জবাসীর আত্মত্যাগ, এতগুলো মানুষের প্রাণ এবং এত এত মানুষ গ্রেপ্তার, নির্যাতন, নিপীড়ন, এগুলোর উপর দিয়ে বঙ্গবন্ধু সমাধিস্থল টিকে আছে। ধানমন্ডির 32 টেকেনি। পিনাকি, যেই পিনাকিকে সুবীর ভৌমিকরা পাসপোর্ট বানিয়ে দেয়, ভারত পাসপোর্ট বানিয়ে দেয়। আজকে যখন হাদির হত্যাকারী, কথিত হত্যাকারীদের ভারত ধরে, এগুলো অনেক হিসাব নিকাশ। ভারতে আমিও ছিলাম, কারণ দালালি করিনি বলে এই সত্য কথাগুলো বলতে পারি। ভারতকে আমি শত্রু মনে করি না, বাট তাদের এজেন্সি বা ওই যে বিজেপির মতো মৌলবাদী দল, এদের হয়ে কথা বলারও কোনো কারণ নেই। কারোর কাছে ব্যক্তিত্ব বর্গাদেই নেই। শত্রু মিত্র চেনেন। এই বাংলাদেশের অস্তিত্বের জন্য আওয়ামী লীগ খুবই গুরুত্বপূর্ণ। এবং স্বয়ং আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা যখন একের পর এক ভুল লোককে বিভিন্ন দায়িত্বে বসায়, তখন আপনাদের ধ্বংস অনিবার্য। এবং যখন সেই ব্যক্তিগুলো আপনাদের কাছে পরীক্ষিত মির্জাফর হিসাবে আপনারা প্রমাণ পেয়েছেন, তাদের কান্নাকাটি, এই হাসান মাহমুদা বা এই শাবান মাহমুদ, এদের কান্না দেখে বিভ্রান্ত হবেন না। এদের প্রাপ্য এদের বুঝিয়ে দেবেন যখন আপনাদের সময় আসবে। সময় আসবে না? তৃণমূলে যারা নির্যাতিত, নিপীড়িত, আমি বিশ্বাস করি তাদের সময় আসবে। তারা অবশ্যই ঘুরে দাঁড়াবেন, কারণ প্রকৃতি কখনোই অপরাধীদের ছাড় দেয় না, মানে অপরাধীকে তার মধ্যে রাখে না। জুলাই জঙ্গিদের অবস্থা কি হয়েছে দেখেছেন? অন্যান্য যারা গাদ্দারি করেছে, মির্জাফরি করেছে, তাদের অবস্থা কি হয়েছে বা হবে তা আপনারা জানেন। শেখ হাসিনার পতন একদিকে খারাপ, আর একদিকে ইউনুসের মতো এই ধরনের মির্জাফর, এই ধরনের গাদ্দার যে সমাজে ছিল, আমরা তাদের মুখ এবং মুখোশ দেখতে পেয়েছি। আসিফ নজরুলের মতো হায়াল্লা খালেদদের দেখেছি। বামপন্থী কয়েকজন, আনু মোহাম্মদ থেকে শুরু করে
সলিমুল্লাহ, এদের অনেককেই বুঝতাম যে আচ্ছা তারা তো কিছু কথা ভালো বলে, কিন্তু তারা যে কি জিনিস সেটা বুঝতে পেরেছি। শেখ হাসিনা কেন এদের অনেককে চুবাতে চেয়েছিলেন সেটাও হারে হারে টের পাই। আবার শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের পতন যে শেখ হাসিনার ভুল সিদ্ধান্ত বা তার আশেপাশে মির্জাফর গাদ্দারদের কারণে হয়েছে সেটাও এখন স্পষ্ট। এই ক্রান্তি লগ্নে এসেও যদি গাদ্দার এবং রাজাকার নাচে নেন তাহলে আওয়ামী লীগ কখনো ফিরবে না। অনেক ভালো থাকবেন। আমার এই ভিডিওতে উপস্থাপিত তথ্য উপাত্ত সবই ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। ব্যক্তিগত কোনো ক্ষোভ বা আক্রোশ সাবানের বিরুদ্ধে আমার নেই, কিন্তু উনি তসলিমা নাসরিনের মতো এরকম একজন ব্যক্তিকে যেভাবে মানে ও কি ভাবলো, মঞ্চে উঠলো না উঠলো তাতে কার কি যায় আসে, কিন্তু ওর ওই সময়ের আচরণ আমি খেয়াল করেছি। এবং এর কিছুদিন পরেই তো সরকারের পতন, এবং এখনো কাঁদে। সাবান, পরের ভিডিও আসবে তোমার অর্থ কোথায় কোথায় পাচার করেছো, কোন কোন নারীর সাথে শুয়েছো সেটা আমি আনবো না আপাতত। তোমাদের মতো বদমাসকে ল্যাংটা করা উচিত, কিন্তু সেটা আমি করবো না। ওটা তোমার ব্যক্তিগত বিষয়, কিন্তু তুমি কিন্তু শুধু শো নাই, তুমি কিন্তু টর্চারও করেছো, তাদের অনেকের সাথে প্রতারণা করেছো। ডিজিটাল যে এভিডেন্সগুলো তুমি তোমার জন্য তৈরি কালেক্ট করেছিলে সেগুলো তোমার বিরুদ্ধে যে যেতে পারে কখনো ভাবনি। শাবান মাহমুদ আসছে।